শুভেচ্ছা, শুভ দুপুর সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথনের আজকের আয়োজনে, এবং আশা করছি যে যেখানে বসে চ্যানেলের কাছের পর্দায় চোখ রাখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, এবং আপনাদের রমজানটি ভালো কাটছে সেই প্রত্যাশা। এবং আজকেও গতকালকের মতো আজকে একটা আড্ডা হবে চমৎকার, শুরুতেই বলে নিচ্ছি হতে চলেছে আর কি। কারণ আজকে যে দুজন মানুষ আজকে আমাদের গেস্ট অফ অনার্স, তারা দুজনই খুবই সৃজনশীল মানুষ অবশ্যই, এবং ভয়াবহ সৃজনশীল আমার কাছে তো মনে হয় তাই। কারণ একজন গল্পকার বা যিনি গল্প লিখেন, একজন কথাশিল্পী আসলেই সৃজনশীল না হলে তার পক্ষে কথাশিল্পী হওয়া সম্ভব না, এটা বলে আমার বিশ্বাস। এবং যেহেতু খুব সদ্যই আমরা আসলে বইমেলা শেষ করেছি, অনেক আড্ডা আসলে পেন্ডিং রয়ে গেছে, তাদেরকে যে দুজন আজকে আমাদের গেস্ট অফ অনার তাদেরকে আমি চেয়েছিলাম আমার ক্যামেরার সামনে আনতে, আমার মাইক্রোফোনে, আমার অনুষ্ঠানটিতে, কিন্তু সেই সুযোগ হয়নি। কিন্তু আজকে সেটি আরও ভালোভাবে হলো আর কি, একটু বেটার অবস্থায় আছি আমি আজকে। সো আমাদের সঙ্গে আজকে রয়েছেন কথাশিল্পী মুজাফফর হোসেন আমার ঠিক ডান দিকে, এবং সেই সঙ্গে রয়েছেন আমার খুবই প্রিয় একজন লেখক শকৃত নোমান। আপনাদের সকলেরই প্রিয় দুজনই, আমি প্রিটি শিওর। এবং স্বাগত দুজনকেই, অনেক ধন্যবাদ। খুবই মানে হাই ভোল্টেজ সৃজনশীলতা চলছে স্টুডিওর মধ্যে আসলে আমরা যদি বলতে চাই। এবং প্রিয় দর্শক, তরুণদের ভীষণ প্রিয় দুজন লেখক, তারা সবাই জানেন, আপনারা নিশ্চয়ই জানেন। এবং শুরুতে একটু বলে নি কেমন আছেন, জিজ্ঞেস করে নি কি অবস্থা, বইমেলার পরবর্তী অবস্থা আসলে কি? না, অবস্থা আসলে দেশের সার্বিক পরিস্থিতি তো সবাইকে আমাদের ইম্প্যাক্ট ফেলে, তো আমরা চাই যে সব মিলিয়ে ভালো থাকতে। ব্যক্তিগত ভালো হয়তো আছি কিছু কিছু জায়গায়, কিন্তু যখন আমরা সমষ্টির কথা বলি শিল্প সাহিত্যের মধ্যে দিয়ে, তখন সবার ভালো থাকা নিয়ে আমরা কনসার্ন। তো আমার মনে হয় যে আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আচ্ছা, শকৃত ভাই যদি। আমি ভালো আছি। বইমেলা শেষ করে আমরা ভ্রমণে গিয়েছিলাম কক্সবাজারে। সমুদ্রের পাশে পৃথিবীর সবকিছুকে ভুলে, সাহিত্যকেও ভুলে আমরা আড্ডায় মেতেছিলাম। চমৎকার দিন কেটেছে, আমাদের দিনগুলো কেটেছে, এবং আগামীকাল আমরা আরেক ভ্রমণে চলে যাব। কখনো কখনো লেখককে সবকিছু থেকে বিযুক্ত হয়ে নিজের মধ্যে ডুব দিতে হয়। যখন পাথরে আর শস্য ফলানো যাচ্ছে না, আমি পাথরের শত চেষ্টা করে হাল চাষ দিয়ে লাভ নাই, তখন নিজের কাছে ফিরে আসতে হয়। নিজের মধ্যে কোনো ফুল ফোটানো যায় কিনা সে চেষ্টা করতে হয়। আমি সেই চেষ্টাটা করছি। সেটা নিয়ে একটা বই লিখেন শকৃত, তাহলে আমরা পড়তে পারবো আমরা কীভাবে করতে পারি সেটা। আমরা শুনি যে আপনারা যান, আপনাদের একটা ক্রিয়েটিভ প্রসেস আছে, কিন্তু আমরা সবাই চাই আসলে ওই সিঙ্গুলার পজিশনে যেতে, যাতে আমরা পারি। হয়তো পারবো না কখনোই, বাট শুনতে ভালো লাগে। কক্সবাজার গেলেন, আবার যাচ্ছেন একটা জায়গায়, হয়তো লেখালেখির কাজে হয়তো কাজে আসে, তাই না এই ভ্রমণটা? নিশ্চয়ই, ভ্রমণ তো লেখালেখি, আপনি যখন লেখকের একটা জট পাকায়, জ্যাম লেগে যায় লেখালেখি, কোনোভাবে না না এটা মোটের আলাদা জিনিস। গল্পের আঙ্গিকটা ঠিক হচ্ছে না, শব্দটা ঠিকঠাক হচ্ছে না, একটা ভ্রমণ যদি দেই এবং তার মতো একজন সঙ্গীকে নিয়ে সাথে, তখন সেটা হচ্ছে লেখালেখির কাজে। যাচ্ছেন নাকি সঙ্গে? আমরা 5 জন লেখক গিয়েছিলাম ভ্রমণে, আবারও লেখকরাই যাব। লেখক মানে বন্ধু আর কি। তো ওখানে তো আর শিল্প সাহিত্য আমাদের সঙ্গে চর্চা হয় না, বন্ধুত্বের চর্চা হয়, আর হয় নিবিড়ভাবে নিজেদের কিন্তু একজন সাহিত্যিকের পক্ষে কি আড্ডায় সাহিত্য বাদ দিয়ে করা সম্ভব আসলে আদৌ কি যায় কিনা? আমার মনে হয় যায়। আর শিল্প সাহিত্য শুধু স্পেসিফিক তো সাহিত্য না, আমরা হয়তো অন্যান্য নানান কিছু নিয়ে কথা বলি। যেমন ধরুন গতকালকের খেলা হলো, আমরা হয়তো ম্যাচ নিয়ে কথা বলি যে আগামী দিন ফাইনাল লিখে যাবে। তো লাইফে এভরিথিং ইজ পার্ট অফ লাইফ, সো ইট গোজ লাইক দ্যাট। আমি খুবই কিউরিয়াস শকৃত, আপনার এবার বই যেগুলো বেরিয়েছে, আমার সুযোগ হয়েছে হাতে নেওয়ার, কিন্তু আপনাকে পাইনি, এটা আমার খুব দুঃখ। আজকে দর্শকদের যদি একটু বলেন এবারে বইগুলো সম্পর্কে আপনার, কারণ অনেকের আগ্রহ আছে যারা পাইনি এখনো হাতে। আমার নতুন বই দুটো ছিল, একটি হচ্ছে আচার্য তারলিক পাণ্ডুলিপি, এটি অন্য প্রকাশ বের করেছে বইমেলার শুরু থেকেই। আর নির্বাচিত গল্প নামে একটি বই, 34টি গল্পের সংকলন, এটা অনন্যা, একটি অন্য একটা অনন্যা, দুটোই অন্য অনন্যা আছে আর কি। এটাও নতুন বই আমার। আমি যতটুকু জানি, দেখেছি যে নির্বাচিত গল্পটা সম্ভবত পাঠক বেশি গ্রহণ করছে, যেহেতু প্রথমে যে কি কি গল্প এখানে স্থান পেল। গল্পটা আমার 34টা গল্প, আমার তো মোট 5টা গল্প বই, মূলত উপন্যাস লিখি, ফলে গল্পের সংখ্যা কম। তো 34টা গল্প থেকে সংকলন প্রকাশ করেছে এটা। আমার দৃষ্টিতে যে ভালো গল্প যেগুলো আর কি, মানে পাঠকের দৃষ্টিতে না বা অন্য কোনো সম্পাদকের দৃষ্টিতে না, সেই গল্পগুলোকে আমি সংকলন করেছি আর কি। আর আচার্য তার অলিক পাণ্ডুলিপি, এটা হচ্ছে একজন লেখক, একজন অধ্যাপক, যিনি প্রয়াত হয়েছেন 17 বছর আগে। 17 বছর পরে তিনি বইয়ের ভূমিকাটা লিখেছেন। তো হচ্ছে আপনি বলতে পারেন যে মরা মানুষ কীভাবে ভূমিকা লিখতে পারে। মরা মানুষ এই কারণে ভূমিকা লিখতে পারে, উপন্যাসের যে নায়ক অনন্ত আতিক, তার বিরুদ্ধে পাণ্ডুলিপির চুরির অভিযোগ উঠেছিল। আমি দেখানোর চেষ্টা করছি যদি যে পাণ্ডুলিপির অস্তিত্ব নাই, ছিল না, কখনো লেখেননি একজন লেখক, সেটা যদি চুরি হতে পারে, তো 17 বছর পরে একজন মৃত লেখক উপন্যাসের ভূমিকা লিখতে পারে। চমৎকার। আমি আবারও আপনার কাছে আসবো শকৃত, এবং
মোজাফফর হোসেনের এবার যে প্রথম বইটি আমি হাতে নিয়েছি সেটা হচ্ছে কল মি লাইকা, এবং নামটা শুনে আসলে পড়তে ইচ্ছে করছে, এখনই পড়বো, তবে সাইন কপি নিশ্চয়ই। না মোজাফফর যদি বলেন এটা উপন্যাস কলমি লাইকা। লাইকা আমরা জানি যে স্পেস ডগ লাইকা, যে সেই মহাকাশে পাঠানো হয়েছিল সেই লাইকা। আমাদের সভ্যতার অগ্রগতির সঙ্গে একটা বেদনার জায়গাও লাইকা, যাকে আমরা আত্মাহুতি দেয়া বলি, খুন বলি, আর হত্যাই বলি, পরিকল্পিতভাবে করা হয়েছিল। তো আসলে এই উপন্যাসের চরিত্র ঠিক প্রত্যক্ষভাবে লাইকা না, এখানে একটি চরিত্র কিশোর বয়সী, যে নিজেকে লাইকার মতো মনে করে, যে পৃথিবীতে এসেছে এবং পৃথিবীতে সে অ্যাবান্ডান, সেই পরিত্যক্ত, তাকে কেউ অ্যাকসেপ্ট করছে না, এবং সমাজ পরিবার সব কিছু তাকে বলা যায় যে তাকে দূরে ঠেলে দিচ্ছে। এই যে এই রিজেকশনের মধ্য দিয়ে সে উপলব্ধি করে সেও লাইকার মতো হয়তো পার্ট অফ কোনো এক্সপিরিয়েন্স, যেটা হয়তো কোনো গ্রেটার গড, সেটা গ্রেটার কোনো পাওয়ার হয়তো তাকে নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতেছে পৃথিবীতে পাঠিয়ে। তো ওই ধরনের একটা সাইকোলজিক্যাল একটা ট্রমার গল্প আসলে। আচ্ছা, ট্রমা তো আসলে মানে আমাদের পার্ট অফ লাইফ, এটাতে আমরা কোনোভাবে এটাকে ইরেজ করতে পারবো না, এবং ট্রমা না থাকলে আসলে পরে সুখটাও আসলে উপভোগ করা যায় না। তো এই যে যারা যে বলে যে আমি অলওয়েজ ডিপ্রেশনে থাকি, তাদের পক্ষে কি এগুলো পড়লে কোনো লাভ হয় আদৌ, নাকি তারা আরো বেশি ট্রমায় চলে? না, আমার মনে হয় যে সবসময় নিজেকে দেখা মানে কম্পেয়ার করারও জায়গা আছে, যে পৃথিবীতে নানান রকম অসুখ আছে। আমার অসুখটাই পৃথিবীর একমাত্র বড় গভীরতর অসুখ না। তো বেদনার মধ্যেই আমাদের বাস, এবং অন্যদের বেদনা দেখলেও এক ধরনের মনে হয় যে এটা পৃথিবী নতুন কিছু না, এটা পরম্পরা, এর মধ্য দিয়ে আমাদের যাপনের অংশ, এবং এটা জীবনের একটা অংশ, অনিবার্য অংশ। তো আমার মনে হয় এই উপলব্ধিটা আমাদেরকে অনেক সময় হিল করতে সহযোগিতা করে। কিন্তু ভাই নিশ্চয়ই কিছু একটা বলবেন, একটা লাইন যদি বলেন এটা সম্পর্কে, যেটা জিজ্ঞেস করলাম, পড়লে কি ট্রমাটা বাড়ে কিনা? কারণ একটা গান যখন আমাদেরকে প্রভাবিত করে, সেটা রোমান্টিক হলে রোমান্টিসিজমের জায়গায় প্রভাবিত হয়। আমি এখনো পর্যন্ত আমার বই পাঠের অভিজ্ঞতা থেকে আমার ট্রমা বেড়েছে এমন কোনো দৃষ্টান্ত নাই। কারণ হচ্ছে আপনি বাস্তবতার সঙ্গে থাকতে থাকতে আপনার মধ্যে যে বিরক্তি উৎপাদন হয়, যে বিরক্তি একঘেয়েমি আসে, সেই একঘেয়েমি থেকে মুক্তির জন্য কিন্তু মানুষ বইয়ের কাছে যায়। মানুষ লেখক বইয়ের মধ্যে ট্র্যাজিক গল্পটাও এমনভাবে শোনায়, এমনভাবে বলেন, ওই বলাটার মধ্য দিয়ে পাঠক কোনো একটা মুক্তির পথ খুঁজে পেয়ে যায়, কোনো একটা শব্দ তাকে এমনভাবে আন্দোলিত করে। আপনি দেখবেন কখনো কখনো আপনি কোনো গান, মানে আপনি ওই শিল্পীর নামই শুনেন নাই, হ্যাঁ, আমি শুধু উপন্যাসের কথা বলছি না, একই সঙ্গে সঙ্গীত, নাটক, কোনো গান শুনেন না, কোনো একটা শব্দ আপনাকে এমন তাড়া দেবে। ওই দিন আমি কদিন ধরে একটা মেয়ের গান শুনছি, হ্যাঁ, মধুমালতী ডেকে আয়, হ্যাঁ, গানটা শুনছি জি বাংলার কোনো একটা অনুষ্ঠানে। তো এই গানটা এমন কিছু না, কোনো কিছুই না, অনেক ভালো শিল্পী অনেক ভালোভাবে গানটা করেছে, কিন্তু ওই মেয়েটার মধ্যে এমন কারুকাজ, এমন স্পেস গানের মধ্যে, এমন তার আটসাট বাঁধুনি, গীতল যে ভঙ্গিটা আমাকে নাড়া দিয়েছে ভিতরে। গানটা আমি শুনি, কারোর সামনে শুনি না, কারণ ভাববে যে মনে মাথা হয়ে গেছে, বারবার আমি চুপচাপ শুনি, বিস্ময় যে মানুষ গাইতে পারে, এর চেয়ে পৃথিবীতে বিস্ময়কর কি আছে? সত্যি সত্যি কি চমৎকার ব্যাপার। এই গান আমাদেরকে মুক্তি দেয়, সাহিত্য আমাদেরকে মুক্তি দেয়, সঙ্গীত, নাটক, ছোট গল্প, উপন্যাস, কোনোভাবে আমাদেরকে কিন্তু ট্রমা থেকে মুক্তি দিচ্ছে। এবং গানের কথা না ঢুকি, গান নিয়ে বলতে আমি অনেক কিছু বলতে পারবো এখন আসলে, কারণ মিউজিক ইজ ডুইং মানে গ্রেট মিরাকলস এখন, যেগুলো সায়েন্স যেগুলো ডিসকভার করছে, এবং এটি একমাত্র বলা হয় যে এটি একমাত্র অক্টেভ যেটা আসলে আমাদের ব্রেইনের অনেকগুলো সেলকে অ্যাক্টিভ করতে পারে মানে কনজিকিউটিভলি, এবং মিউজিক ইজ অ্যামেজিং। মিউজিক না থাকলে কি হতো ভাবাই যায় না। মিউজিক তো আর্থের ভেরি এক্সিস্টেন্সের একটা অংশ, পৃথিবীর নেচারের। এবং এরকমও শুনেছি যে মানে মানুষকে হাড্ডি দিয়ে বাজিয়ে মিউজিক করার চেষ্টা করেছে শুরুতে, যখন আবিষ্কারের পর্যায়ে ছিল। ইটস অ্যামেজিং। এনিওয়েজ, ওখানে না যাই। ব্রাহ্ম সমাজে ইসলাম সাহিত্যের সক্রিয়তাবাদ ও অন্যান্য, এটা তো বলতেই হবে না, এটা খুব মানে আমাদের সাম্প্রতিক সময়ে অনেক বিষয় আমরা দেখি যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আমরা খুব ডিপলি জানার চেষ্টা করি না, গুজবকে অনেক সময় আমরা অ্যাকসেপ্ট করি। ওই জায়গা থেকে আমার মনে হচ্ছিল যে ব্রাহ্ম সমাজে বিশেষ করে গিরিশচন্দ্র সেনের যে তিনি কোরআনের, আমরা জানি আল কোরআনের প্রথম অনুবাদক, পরে দেখলাম যে অনেকেই ইচ্ছে করে এটাকে বিকৃত করে বলে যে তিনি অনুবাদক নন, মানে কেউ আছে তিনি হিন্দু প্রথম কোরআনের অনুবাদক হবেন, এটা অ্যাকসেপ্ট করতে পারেন না। তো আমার সেই আগ্রহ থেকে ব্রাহ্ম সমাজ মানে আছে, ডিবেট আছে এবং বেশ প্রতিষ্ঠিত হওয়ার পর্যায়ে। তো আমি এটা নিয়ে ব্রাহ্ম সমাজে শুধু তিনি নন, তার মতো যারা প্রাজ্ঞস্বর ব্যক্তি, যারা মূলত হিন্দু ব্যাকগ্রাউন্ড থেকে এসে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন এবং তারা সর্বধর্ম চর্চা করেন, সেই মানুষগুলোর কথা বলছি, এবং তারা কিভাবে ইসলাম ধর্মকে ওই সময় যখন বাংলা গদ্যে মুসলমানরা খুব অগ্রসর ছিলেন না এবং চর্চা শুরু করেননি, তখন তাদের হাত দিয়েই ইসলাম চর্চার অনেকগুলো গুরুত্বপূর্ণ বই, একজনই শুধু গিরিশচন্দ্র সেনই প্রায় 25টি বই রচনা করেছেন ইসলাম ধর্ম নিয়েই। তো সেই বিষয়গুলো আসলে আমাদের প্রজন্মকেই জানানোর ইচ্ছে যে আমরা সত্য জানি এবং
সম্প্রীতির একটি যদি মর্মার্থ বলি, সেটি হলো পরস্পরকে জানা, বোঝা এবং যারা আমাদের এই ক্ষেত্রে যারা প্রাজ্ঞসর ব্যক্তি তাদেরকে অনুসরণ করা, একদম। সেই জায়গা থেকে। আচ্ছা, আমি একটা কৌতূহল থেকে প্রশ্ন করি, দুজন কি করি, এই সুযোগ আর পাবো না, সেকুলারিজম কি আদৌ পসিবল মানে এই পৃথিবীতে? আমার মনে হয় খুবই পসিবল, কারণ এটা নেচারের একটা অংশ, পৃথিবীর এক্সিস্টেন্সের অংশ। আপনি যদি পৃথিবীর তো একটা অংশ, খুবই মানুষ তো একটা খুবই সামান্য অংশ পৃথিবী যদি প্রাণের জায়গায় বিবেচনা করেন, জি, এবং সেই 1%ও না মানুষের অংশ যদি পুরো হোল গ্লোবালি চিন্তা করেন, তাহলে নেচারে ধরুন আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম 99% অন্যান্য অ্যানিমাল, সেকুলারিস্ট যদি তারা হতে পারে, তাদের মধ্যে যদি ওই পার্টটা থাকতে পারে, তো উপায়ও তো নাই আসলে, তো মানবিক আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে যদি দেখেন 2-3 বছরের ইতিহাসে হয়তো নানানভাবে আমরা বিভাজনের চর্চা করি। তাছাড়া পৃথিবীর যদি লক্ষ বছর, কোটি কোটি বছর যদি পৃথিবীতে মানুষের অস্তিত্ব থাকে, আমরা দেখব যে মানুষ কিন্তু সার্ভাইভ করছে, সংগ্রাম করছে নেচারের সঙ্গেই, অন্যান্য সঙ্গে, কিন্তু মানুষ কিন্তু একাত্মই ছিল এবং ইউনিটি মানুষকে সার্ভাইভ করে এনেছে সোফা। এবং আমার মনে হয় পৃথিবীর শেষ পর্যন্ত মানুষ টিকে থাকবে ইউনিটি দিয়ে। না, মানুষ এক হয়, কিন্তু বিপদে হয়, তখন হয়, ভালোবাসা হয়, প্রেমে হয়, সেটা হয়, তো হবে, মানুষ এক হবে, এই আশাবাদটাই আমাদের আসলে অনিবার্য আশাবাদ। বাট আসলে কত আমি জানি না আসলে, হ্যাঁ একটু ভাবাই প্রশ্ন করলাম আমাকে। সবকিছু যদি একটু বলেন এই সম্পর্কে, আপনার কি মনে হয়? আমি কালকে যখন শূন্যতে আসছিলাম, বিমানে করে আসছিলাম আর কি, আসার সময় আমি নিচের দিকে তাকিয়ে জানালা দিয়ে ভাবছিলাম যে এই ক্ষুদ্র ক্ষুদ্র কত ক্ষুদ্র আমাদেরকে দেখাচ্ছে, কত ছোট আমরা, মানে এই মহাবিশ্বের কাছে মানুষের অস্তিত্ব কোনো কিছুই না। আমাদের কাছে পিঁপড়ার অস্তিত্ব যেমন, মহাবিশ্বের কাছে মানুষের অস্তিত্ব, এই পৃথিবীর অস্তিত্ব পিঁপড়ার চেয়ে অধম। আমরা এই অধম হয়েও কত ধরনের বিভাজনের খেলায় আমরা মেতে আছি আসলে। এই যদি আমরা এই বিভাজন থেকে একটু ঊর্ধ্বে উঠতে পারি, আমার কাছে মনে হয় যেন মুজাফর যেটা বলেছে যে মানুষের ইতিহাস কিন্তু অসাম্প্রদায়িকতার ইতিহাস, সেকুলারিজমের ইতিহাস। মানুষ অন্তত ধর্ম নিয়ে কখনো এই ধরনের বিভাজিত জায়গায় তারা যায়নি, এত ডিপ্লোম্যাটিক্যালি যায়নি। আমি ওই যে বলি, সর্বমানবের সম্মিলিত সঙ্গীত উৎসবে যেদিন পৃথিবী মুখরিত হবে, সেদিন প্রকৃত অর্থেই মানুষ নিজেকে মানুষ দাবি করবে। এর আগে যদি মানুষ নিজেকে মানুষ দাবি করেন, আপনি কি যে ভাবে মানুষ দাবি করছেন? একটা কুকুর কিন্তু কোনো তত্ত্ব নিয়ে মারামারি করছে না, একটা জোক, একটা সাপ, একটা বাঘ, একটা সিংহ কোনো কিছু নিয়ে মারামারি করছে না। তা আমি মানুষ কি এই পশুর চেয়ে অধম যে একটি তত্ত্বের জন্য আমাকে মারামারি করতে হবে, একটি তত্ত্বের জন্য আমি অন্যের আমারই মতো একজন মানুষের মাথায় বাড়ি দিতে হবে? মানে আমি কোন শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আসলে এরকম হয়ে উঠেছি, এটা আমরা ভাবতে পারছি না। তার মানে হচ্ছে প্রকৃত অর্থেই যে প্রকৃত যে শিক্ষাটা, সেই শিক্ষাটা মানুষ পাচ্ছে না। পৃথিবীর অনেক দেশে পেয়েছে, কিন্তু পাওয়ার ফলে তারা কিন্তু একটা স্টেবল জায়গায় পৌঁছেছে। তারা মানবতাকেই সবার ঊর্ধ্বে স্থাপন করেছে। তারা মানুষের বাইরে, মানে মানুষ বলতে শুধু মানুষ না, প্রাকৃতিক, মানে সর্ব প্রাণের কথা ভাবছে তারা। শুধু মানুষের বাইরে গিয়ে তারা একটা সিংহ কিভাবে সুন্দর করে বেঁচে থাকতে পারে, একটি বাঘ কিভাবে বেঁচে থাকতে পারে, তারাও সেটা ভাবছে না। এটা শুধু ওনার পৃথিবী যাওয়া লাগবে না, আমার মনে হয় এখনো বাংলাদেশে বেশিরভাগ অধিকাংশ মানুষ এই ভূমিতেও প্রাকৃত জন যে মানুষের কথা বললেন আপনি, কৃষকদের দেখেন, তো এটা আমাদের ভূমিতেই আছে এবং তারাই এখন বাঁচিয়ে রেখেছে আমাদের, এবং আগামীতে তারাই আমাদের বাঁচিয়ে রাখবে। রাইট, আমাদের বিশ্বাস করতে ভালো লাগে এটা। আমি একটু মুজাফর ভাইয়ের কাছে আসবো, আবার আমি একটু বইগুলো নিয়ে কথা বলে শেষ করতে চাই, মানে বলে রাখতে চাই। মায়ামকুট নিয়ে কথা বলতে চাই এবং ইহজীবন তো আমার নামটা খুব ইন্টারেস্টিং লেগেছে, আমি সাইন করতে পাবো হয়তো সামনেই, যদি একটু বলেন কি নিয়ে লেখা। ইহজীবন হচ্ছে আমি দেখাতে চেয়েছি একজন মানুষের মধ্যে দ্বৈত সত্তা থাকে, একটা ইতিবাচক, একটা নেতিবাচক, নেগেটিভ পজিটিভ। একজন যে ছেলেটা ইহজীবনের যে নায়ক, কেন্দ্রীয় চরিত্র, সে হচ্ছে সবসময় ভাবে যে আমি একটা পজিটিভ ক্যারেক্টার মানুষ, আমি একজন ফেরেশতা তুল্য মানুষ, কিন্তু সে ক্রমান্বয়ে তার অতীতের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে। কোনোভাবে সে অতীত থেকে নিজেকে মুক্ত করতে পারে না। অতীতে সে কোনো একটা মেয়ের সঙ্গে প্রেম ছিল, তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছিল, সেই সম্পর্ক তাকে তাড়িয়ে বেড়ায়। সেই সম্পর্ক তাড়াতে তাকে এমন একটা জায়গায় নিয়ে যায়, সে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হতে বাধ্য হয়। সে ওই লাশটাকে হচ্ছে হিমগত থেকে গায়েব করে ফেলতে বাধ্য হয়। সে অসংখ্য নারীর সঙ্গে সম্পর্ক জোড়াতে বাধ্য হয়। তার মানে হচ্ছে মানুষ, আমি এর সঙ্গে এটাও দেখাতে চেয়েছি যে মানুষ কখনোই তার চাইলেই তার অতীতকে ভুলে যেতে পারে না। আমি যতই আমার অতীতকে ভুলে যেতে চাই, আমার বাংলাদেশের ইতিহাসকে ভুলে যেতে চাই, ৭১কে ভুলে যেতে চাই, ৫২কে ভুলে যেতে চাই, আমি কিন্তু আমার অতীতকে কোনোভাবে মুছে ফেলতে পারবো না। নিয়ন্ত্রণ করা যায়, নিয়ন্ত্রণ করা যায় না। তার মানে এটা জাতিগত ইতিহাসগত, কিন্তু আমি আমার জন্মের ইতিহাসটাও কিন্তু ভুলতে পারি না। আমি আমার শৈশবের যে জন্মস্থান, আপনি বালিশে যখন শীতান দিবেন রাত্রিবেলায়, তখন আপনার স্মৃতিতে প্রথম যে স্মৃতিটা আপনি খেলছেন,
আপনার জন্মভূমিতে আপনি ঘুরে ওড়াচ্ছেন, আপনি সাঁতার কাটছেন, সেই স্মৃতিটা আপনাকে সুখ দেয়। আপনি কিন্তু আমি কিন্তু অতীত থেকে বলতে পারছি না। আমার অতীতে আজ থেকে 10 বছর আগে যে বন্ধুর সঙ্গে আমি আড্ডা দিয়েছি, সেই বন্ধুর কথাটা আমি মনে পড়ে যায়। আজ থেকে 10 বছর আগে মুজাফর হোসেন আমার বন্ধু, তার সঙ্গে আমি কোন সমুদ্রের তীরে কিংবা কোন নগরীতে আমি ঘুরে বেড়িয়েছি, হেঁটে বেরিয়েছি, সেই সকল স্মৃতিটা আমাকে পুলক দেয়, আনন্দ দেয়। তার মানে আমি কোনোভাবেই স্মৃতি থেকে বেরোতে পারি না। ওই ইহজীবন উপন্যাসে দেখিয়েছি মানুষ কীভাবে স্মৃতি থেকে মুক্ত হতে পারে না, এবং মানুষ একই সঙ্গে দ্বৈত সত্তা ধারণ করে। একজন মানুষের মধ্যে ইতিবাচক যে চরিত্র আছে, নেতিবাচক চরিত্র আছে, যাকে বলা হয় রজতম, দুটোই আছে একদম একটা মানুষের মধ্যে। ভারতীয় শাস্ত্রে যেটাকে বলা হয় রজ এবং তম। তো এটা হচ্ছে উপন্যাসের মূল বৈশিষ্ট্য, যেটা গত বইমেলার বই ছিল আর কি, ইহজীবন বইটি। আরেকটি বই মায়ামুকুট, সেটা নিয়ে কিছু কথা। মায়ামুকুট এটা নিয়ে এখন আপাতত আচ্ছা, আমি কথা ওকে, বলতে চাই না। ঠিক আছে। আপনি ওজনবাসী নিয়ে কথা বলতে একদম, পারেন বা সবার পরামর্শ মহুয়ার ঘ্রাণ নিয়ে সবার কথা বলতে চান। পরামর্শ রইলো। আর এই দুটো নিয়ে এবার আসলে কথা বলতে বিশেষ করে চাই, কারণ হচ্ছে আমাকে বলা হয়েছে, যিনি বলেছেন তিনি একজন ভালো পাঠক, আপনারই আসলে ভক্ত। আমি এবার মুজাফর ভাইয়ের কাছে আসবো। আপনার কি কি বই বেরোলো? আমি তো এখানে দুটো দেখলাম, আর কি বেরিয়েছে কিছু এবারে? আরেকটি আমার ইংরেজি ছোট গল্পের ইংরেজি অনুবাদ জি। অধ্যাপক হারুনুজ্জামান অনুবাদ করেছেন, তো সেটি বিটুইন টু লাইভস, সেখানে 11টি গল্প উনি ইংরেজিতে অনুবাদে বের হয়েছে। ফলে বইটি আমি মনে করি যে ওনার যে অনুবাদক যিনি, কিন্তু গল্পগুলো যেহেতু আমার, সেই হিসেবে কিছুটা ক্রেডিট আছে নিচ্ছি এই। নিশ্চয়ই। এবং অনুবাদ তো আসলে অনেক কঠিন কাজ। আমার কাছে মনে হয় অনুবাদ কিভাবে যে করে মানুষ। আদিপাপের পরের পাপ, এটার মানে এটার অর্থটা কি আসলে একটু বুঝাই বলেন না, নামটা বইয়ের? এইটা একটা মিথিক্যাল জায়গা থেকে বোঝা। আসলে আমার সাহিত্যের সাবজেক্ট আসলে পাপই বেশি, যে আমি মানুষের আমি সবসময় সাহিত্যকে দেখি যে স্টাডি অফ হিউম্যান ডিজিজ। হিউম্যান ডিজিজ এটা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ডিজিজ, যেটা আমরা আসলে, তো সেই জায়গা থেকেই বোঝার চেষ্টা করছিলাম যে গ্রেট সিনের কথা আমরা জানি, অ্যাডাম অ্যান্ড ইভ, আদম হাওয়া। তারপর পৃথিবীতে মানুষ আসলো, আসার পরে মানুষের তো অনেক রকম নানাবিধ পাপ, এবং পাপ চর্চার মধ্য দিয়েই তো মানুষের একটা অস্তিত্বেরও একটি অংশ হয়ে গেছে একটা ব্যাপার যদি আমরা ধরি। তো ওইটা আসলে এক ধরনের মিথিক্যাল প্র্যাকটিস আমি ধরার চেষ্টা করছিলাম যে মানুষ কিভাবে পাপগুলো করছে, এবং একটা আদিমতম জনগোষ্ঠীর কথা বলার চেষ্টা করেছিলাম যারা মানুষকে, এরকম এক্সিস্টেন্স পাওয়াও যায় যে মানুষকে তারা মৃত্যুর পর সেই মানুষগুলোকে তারা আবার নিজেরা খেয়ে ফেলে, একদম আক্ষরিকভাবে যদি বলি ক্যানিবালিজম। তো তাদের একটা বিশ্বাস ছিল যে তারা যদি খায় তাহলে তারা যাকে করছে তার পাপটাকে ভাগ করে নিচ্ছে নিজেদের মধ্যে, শরীরে সবার মধ্যে। তাদের একটা গ্রেট উদ্দেশ্য ছিল, যে রিচুয়াল ছিল, যে এর মধ্যে দিয়ে তার যত সমস্ত পাপ তারা নিজেরা শেয়ার করবে আর কি কমিউনিটির মধ্যে। তো একজন মানুষ তার প্রথম বেঁকে বসে এবং বিপ্লব করে যে না, আমি আমার প্রিয়জনকে এভাবে শেষ করতে দিব না। তারপর সে তখন ওই যেভাবে আমাদের মাটি দিয়ে আর কি, এটা তখন শেষ করে। মানুষ থেকে মানুষের যখন তাকে কবর দেওয়া হয়, এবং তারপর থেকে ট্রাইব বিশ্বাস করে যে কবর দেওয়ার পরে মানুষের পাপটা যে মাটির মধ্যে মিশে গেল, নেচারের মধ্যে, এর ফলে প্রাকৃতিক যত রকম দুর্যোগ শুরু হলো, তাদের বিশ্বাস আর কি। তো এটা একটা মিথিক্যাল গল্প। রাইট। বিশ্বাসের তো অনেক প্রকার ছিল, বাবারে বাবা বলে এখনো আছে। ইনফ্যাক্ট আমরা বিশ্বাস করি অনেক কিছুই। এবং বইয়ের নামটাই ভুলে গেলাম আমি। আদি পাপের পরের পাপ। হ্যাঁ, এটা না, তারপর একটা বই নিয়ে কথা বলছি, মানুষের মাংসের রাস্তা, অতীত একটি ভিনদেশ। না, ওটা তো আমি গতবার পড়েছি, আমার ফেভারিট বুক। অতীত একটি ভিনদেশ নিয়ে কথা বলছি। অতীত নিয়ে কথা বলছিলেন সক্রিয় ভাই একটু আগেই। অতীত একটি ভিনদেশ নিয়ে একটু বলেন। অতীত, আমি কথা সাহিত্যিক সক্রিয় মানুষের সঙ্গে ওই তার কথাটাই সঙ্গে একটু যোগ করি যে এটা আসলে কিছু না, আমরা প্রত্যেকে যে বেঁচে থাকি এবং আমাদের যে ভবিষ্যৎ বলি, প্রতিটা সময় আসলে আমরা অতীতেই বেঁচে থাকি, এবং আমাদের ভবিষ্যৎ যেটা, সেটা আসলে একটা সময় অতীতেরই অংশ। আমরা নিজেদের বর্তমান যাপন করি আসলে আর কিছুই না, আমাদের নিজস্ব একটা গুড মেমোরি ক্রিয়েট করার জন্য। তো সেই জন্য আমার ওই গল্পের বইগুলো, গ্রন্থগুলো এরকমই ছিল। তারপর একটা গল্প শুধু একটু হিন্টস দিচ্ছি, সেখানে এরকম একটা ব্যাপার ছিল যে একটা মানুষ আমার আপনার মতো শহরে বাস করে, শেষ বয়সে এসে সে মনে করে যে আমার যে জীবন সেটা আমার জীবন না, আমার অন্য একটা জীবন ছোটবেলায় আমি শৈশব গ্রামে ফেলে এসেছি, এখন সে সেই গ্রামে সেই জীবনে ফিরে যেতে চায়। এই ফিরে যাওয়াটা মনস্তাত্ত্বিকভাবে এবং সে একটা সময় সম্ভব হয়, মানে সাইকোলজিক্যালি সে যখন শহরে আসে ওই জার্নিটাকে সে থামিয়ে দেয়, এবং তার আর একটা অস্তিত্ব সে ক্রিয়েট করে তার মানে কল্পনার মধ্যে দিয়ে। তো সাহিত্য তাই। তো আসলে এটা এক ধরনের উইশ ফুলফিলমেন্টের গল্প, যে আমি আমার মেমোরির মধ্য দিয়ে আমি মনে করি যে আমার এই অস্তিত্ব অস্বীকার করছি এবং আমি আমার আর একটা অস্তিত্ব তৈরি করি। তো সেই তৈরি করে এবং তৈরি করার মধ্য দিয়ে এই মানুষটার মৃত্যু ঘটে, এবং তার মধ্যে দিয়ে বোঝা একটা মোটামুটিভাবে বলা যায় একটা সম্ভাবনা সৃষ্টি হয় যে এই মানুষটা আসলে মিথ্যা ছিল, তার মানে সত্যিকে, তার মানে নিশ্চয়ই একজন সত্য কেউ আছে তার সেই ফেলে আসা অতীতে। তো এইভাবে আসলে অতীত একটা ভিন দেশ, পাস্ট ইজ এ ফরেন কান্ট্রি, যেখানে যাওয়া কারো সম্ভব না হয়তো। আচ্ছা, এনিওয়েজ, মানে পেছনে অতীত আসলে থাকবে, অতীতকে আসলে কোনোভাবে মুছে ফেলা যায়, তবে অতীত থেকে আসলে কি নেওয়া উচিত আমাদের যদি জিজ্ঞেস করি, সক্রিয় ভাই যদি বলেন কি তাহলে নিব আমরা? মানুষ আমাদের পূর্বজনেরা
পূর্বজনরা, কিন্তু পূর্বপুরুষটা আমি বলি না কখনো। পূর্বপুরুষটা যদি বলি, পূর্ব নারীরা কিভাবে বলবে? পুরুষ তো আসবেই, হ্যাঁ, কারণ না, DNA পূর্ব নারী বলতে হবে হ্যাঁ, আমাকে। হ্যাঁ, পুরুষ নারী, আমি জেন্ডার বিভাজন না করে Okay, okay, চমৎকার একটি শব্দ বলি, পূর্বজন। পূর্বজন যখন বলি তখন আর নারী পুরুষ বিভাজিত হয় না আর কি। পূর্বজন, হ্যাঁ। আমাদের পূর্বজনরা যে জীবনটাকে যাপন করে গেছে, যে পৃথিবীটাকে যেভাবে দেখে গেছে, সেই দেখাটা কিন্তু তাদের যেভাবে রেখে গেছেন, আমরা যদি সেই দেখাটাকে দেখি, আমরা কিন্তু বর্তমানের সঙ্গে তাদের দেখাটাকে মিলিয়ে নিতে পারি। হ্যাঁ, আপনার প্রশ্নটা ছিল হচ্ছে কি যেন বলেছিলেন যে না, হ্যাঁ, বলছেন আপনি, ইতিহাস ঠিকই থেকে বলছিলেন, ইতিহাস হ্যাঁ, থেকে জি, ইতিহাস থেকে জি। ইতিহাস আমাদেরকে এই শিক্ষাটা দেয় যে তুমি বৃক্ষ নিধন করছো, সেই বৃক্ষটা নিধন করো না, কারণ তোমাদের পূর্বজনরা বৃক্ষটা নিধন করে নাই। তুমি যে অন্য প্রাণীকে আহত করছো, অন্য প্রাণীটাকে লাথি উষ্ঠা মারছো, সেটা করো না, কারণ তোমার পূর্বজনেরা ওই প্রাণীটির সঙ্গে সহাবস্থান করে পৃথিবীটাকে একসঙ্গে থেকেওছে হয়তো। সুন্দর থেকে হচ্ছে, সুন্দর করেছে। তার মানে হচ্ছে আমাদেরকে ইতিহাসের সবসময় পজিটিভ যে দিকটা আছে, ইতিবাচক যে দিকটা, ইতিহাসে কিন্তু সতীদাহ প্রথাও আছে, ইতিহাসে কিন্তু অনেক যুদ্ধ, মানে মারামারি, কাটাকাটি, মানুষের গলা কাটার ব্যাপারও আছে। হ্যাঁ। আমরা ইতিহাস থেকে সেই নেতিবাচক ব্যাপারটাকে অবশ্যই নেব না, এবং সেটাতে শিক্ষা নেব যে আমরা সেটা করব না। Right. ইতিবাচক দিকটাকে আমরা নেব, যে মানে আমরা যদি এটা করতে পারি তাহলে আমরা পৃথিবী থেকে সুন্দরভাবে বসবাস করতে পারবো। একদম। যার স্মৃতি নাই, যার অতীত নাই, তার সে কিন্তু কিছুই নাই আসলে। কোনোভাবেই বর্তমানটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারে না, বেঁচে থাকতে সে পারে না, তার চমৎকার জীবনটা একটা দুর্ভোগের মধ্যে থাকে আর কি। একদম এটাই চেয়েছিলাম, এটাই আমার ক্লোজিং আজকে। উইথ দিস থট, প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমার দুই প্রিয় লেখকের সঙ্গে। আপনাদেরকে ধন্যবাদ, এবং নিশ্চয়ই মুজাফফর হোসেন এবং শওকত নোমানের বইগুলো কালেক্ট করতে ভুলবেন না। রকমারিতে পাওয়াই যাচ্ছে নিশ্চয়ই। প্রিয় দর্শক, ভালো থাকবেন। বাতিঘরেও পাওয়া যাচ্ছে। আচ্ছা, বাতিঘরেও আছে, যদি ফিজিক্যালি যে কিনতে চান। আন্তরিক ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইল।